সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম গল্প দ্য লং উইন্টার। আজকে রয়েছে প্রথম পর্ব। 1। লোহার সিটে বসে আছে বাবা। স্যাম আর ডেভিড টানছে ঘাস কাটার মেশিনটা। ফরফর আওয়াজ তুলে কাটছে তীক্ষ্ণ ফলাগুলো। লম্বা ঘাস শুয়ে পড়ছে মাটিতে। দুপুরের চড়া রোদ চাঁদি ফাটিয়ে দিতে চায়। এক চিলতে ছায়া নেই প্রেয়ারির কোথাও। জল নিয়ে এনো লড়া বাবার জন্য। ঢকঢক করে জল খেয়ে ঢাকনি লাগিয়ে কাটা ঘাসের নিচে রেখে দিল বাবা জগটা। তারপর আবার এগোলো সামনে। লড়া বসে পড়ল ঘাসের উপর। বুক ভরে শ্বাস টানল। কাটা ঘাসের তাজা মিষ্টি বুনো গন্ধটা ভারী ভালো লাগে ওর। মেশিনের শব্দে পালিয়েছিল। এখন আবার একটা দুটো করে গর্ত থেকে মাথা তুলতে শুরু করেছে বাদামি দোড়া কাটা গোফারগুলো। ছোট ছোট পাখি ফুরুত করে উড়ে এসে বসছে ঘাসের নরম ডাঁটায়। একটা ছোট্ট গার্টার সাপ এঁকে বেঁকে চলে গেল সামনে দিয়ে। মুভিং মেশিনের শব্দ বাড়ল। মাথা ঝোঁকাতে ঝোঁকাতে ফিরে আসছে ঘোড়া দুটো। লড়া হঠাৎ কথা বলে ওঠায় আঁতকে উঠল ডেভিড। ওয়াও! চমকে গিয়ে হাঁক ছাড়ল বাবা। আরে, আমি মনে করেছি কখন চলে গিয়েছো তুমি। প্রেরি মুরগির মতো ঘাসের মধ্যে লুকিয়ে বসে কি করছো লড়া? আমিও কি তোমার সঙ্গে কাজ করতে পারি বাবা? বলল লড়া। দুজনে করলে অনেক ঘাস জমাতে পারবো আমরা। হ্যাট তুলে উস্কো খুস্কো চুলে আঙুল চালালো বাবা। এসব কাজে শক্তি লাগে আধ বোতল। তুমি একে মেয়ে, তার উপর ছোট। 14 বছর হতে চলেছে আমার, বলল লড়া। ছোট কোথায়? আমি পারবো বাবা। আমি জানি পারবো। লড়া জানে মোভিং মেশিন কিনতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে বাবার। কাজের লোক রাখার উপায় নেই। প্রতিবেশীরাও যে যার মাঠে ব্যস্ত। চাইলেও কেউ একজন সাহায্য করতে পারবে না এখন। অথচ ঘাস গাদা করতে আর অন্তত একজন লাগবে। হয়তো পারবে। মাথা চুলকালো বাবা। চেষ্টা করে দেখা যায়। সত্যিই যদি পারো দারুণ হবে। আমরা দুজনেই অনেক খড় গাদা করে ফেলতে পারবো। লোক ভাড়া করতে হবে না আর। লড়া বুঝতে পারল বাবার মনটা ভারমুক্ত হয়ে গেল ওর সাহায্যের সম্ভাবনা দেখতে পেয়ে। এক দৌড়ে কুটিরে ফিরে গেল মাকে খবরটা দিতে। ঠিক আছে, বলল মা। যদিও মেয়েরা এইসব কাজ করুক তা আমার খুবই অপছন্দ, কিন্তু এখন ঠেকার সময় বলে কোনো আপত্তি করল না। আমি তোমার জন্য জগে করে জল নিয়ে যাব, বলল 10 বছরের ক্যারি। আর ঘরের কাজ তোমারগুলোও করে দেবো আমি, বলল মেরি। অন্ধ হলেও বাসন পেয়ালা ধোয়া মোছা, বিছানা ঠিকঠাক করা ইত্যাদি ঘরের অনেক কাজ স্বচ্ছন্দে করতে পারে মেরি। কড়া রোদে পরদিনই শুকিয়ে চরচরে হয়ে যায় কাটা ঘাস। আঁচড়া দিয়ে টেনে জায়গায় জায়গায় স্তূপ করে রেখেছে বাবা ওগুলো। আরও জমাবে আজকে। আগামীকাল খড় টানা গাড়িতে চড়ে লড়াও যাবে মাঠে বাবার সঙ্গে। পরদিন স্তূপগুলোর পাশে থেমে দাঁড়িয়ে আঁচড়া দিয়ে খড় তুলে বাবা গাড়িতে ফেলছে, আর ফুলে থাকা ঘাস পা দিয়ে মারিয়ে নিচু করছে লড়া। ধীরে ধীরে উঁচু হচ্ছে খড়। ঝুপঝুপ করে বোঝার পর বোঝা এসে পড়ছে গাড়িতে। লাফিয়ে ঝাঁপিয়ে পা দিয়ে চেপে আরও ঘাস আঁটানোর ব্যবস্থা করছে ও। ঘাসের সঙ্গে উঁচু হচ্ছে লড়াও। একসময় ভর্তি হয়ে গেল গাড়ি। তারপরেও আসছে ঘাস। বাবা একটু থামতে চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল লড়া। বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে। মনে হচ্ছে গোটা প্রেয়ারি যেন দুলছে হাওয়ায়। গাড়ির উঁচু বেড়া ছাড়িয়ে আরও অনেকটা উপরে উঠে এসেছে ঘাসগুলো। চারিদিকের কিনারা নিচের দিকে ঢালু হয়ে আছে বলে এখন সাবধানে লাফাচ্ছে লড়া। ঘেমে প্রায় চান হয়ে গিয়েছে। শির দাঁড়াবে নামছে ঘামের ফোঁটা। টুপি খসে ঝুলছে পিঠে। খোপা খুলে গিয়ে বাতাসে উঠছে খোলা এলোমেলো চুল। ডেভিডের কোমরে এক পা রেখে উপরে উঠে এলো বাবা। খুব সুন্দর মারানো হয়েছে লড়া। প্রায় ডবল ঘাস তুলতে পেরেছি গাড়িতে। আস্তাবলের কাছে এসে থামল গাড়ি। লড়া নিচে নেমে ওয়াগনের ছায়ায় বসল। বাবা একটা সমান জায়গা বাছাই করল ঘাসের গাদা তৈরির জন্যে।
কয়েক বোঝা ঘাস নিচে ফেলে নেমে এলো বাবা। ওগুলো গোল করে বিছিয়ে রেখে আবার ওপরে উঠে আরও ঘাস ফেললো তার উপর। তারপর ওগুলো সমান করে বিছিয়ে পা দিয়ে চেপে নিচু করলো। লরা বলল, নিচের কাজটা তো আমি করতে পারি বাবা, তাহলে তোমার বারবার ওঠানামা করতে হয় না। হ্যাটটা পিছনে ঠেলে দিয়ে পিচফর্কে ভর দিয়ে বিশ্রাম নিল বাবা মিনিট খানেক। তারপর বলল, খড়ের গাদা তৈরি আসলে দুইজনের কাজ, একজন করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু উপায় নেই, তুমি এখন অনেক ছোট আধবোতল। কিন্তু আবার এক গাড়ি ঘাস আনার পর লড়ার আগ্রহ দেখে আঁচড়াটা হাতে দিল ওর চেয়েও লম্বা আঁচড়ার হাতল। অনভ্যস্ত হাতে যতটা সম্ভব সুন্দর করে বিছালো ঘাসগুলো সমান পুরু করে। তারপর পা দিয়ে চেপে চেপে নিচু করলো ফুলে থাকা ঘাস। দ্বিতীয় গাড়ির সব ঘাস গাদা করা হয়ে গেলে বাবা নিজে উঠল গাদার উপর, চেপে চুপে চারদিক সমান করে রেখে আবার চলল আরও ঘাস আনতে। রোদের তেজ বাড়ছে, বাতাসে যেন আগুনের হলকা। ক্লান্ত হয়ে পড়ছে লড়া, পা দুটো কাঁপছে একটু একটু। মাঠ থেকে ঘাসের গাদা পর্যন্ত যেতে আসতে যেটুকু বিশ্রাম পাচ্ছে তাতে চলছে না। তাছাড়া তেষ্টাও পেয়েছে খুব। ওর মনে হলো অনন্তকাল ধরে ওরা শুধু গাড়ির পর গাড়ি ভর্তি করছে আর আস্তাবলের কাছে এনে উঁচু করছে ঘাসের গাদা। বেলা 10টার দিকে আধ জগ জল নিয়ে এলো ক্যারি। লড়াকে আগে খেতে বলল বাবা, তবে একবারে বেশি খেতে বারণ করলো। এক ঢোক খেয়ে অবাক চোখে ক্যারির দিকে চাইল লড়া। খিলখিল করে হেসে উঠল ক্যারি। বলল, বলো না লড়া, আগেই বলে দিও না বাবাকে। আদা জল পাঠিয়েছে মা। কোট ঠান্ডা জলেতে সিরকা, চিনি আর আদা মিশিয়ে দিয়েছে, যাতে এই গরমে ঠান্ডা জল খেয়ে সর্দি গরমি না লেগে যায় ওদের। দুপুরের আগে বিশাল এক খড়ের গাদা তৈরি হয়ে গেল। ওপরটা নিজে পা দিয়ে মারিয়ে গোল মতো করল বাবা, যাতে বৃষ্টির জল ভিতরে না ঢুকে গড়িয়ে বাইরে পড়ে। দুপুরে কুটিরে ফিরে দেখল ডিনার তৈরি। লড়ার দিকে চেয়েই বাবাকে জিজ্ঞেস করল মা, ওর জন্য পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে না তো চার্লস? আরে না, বলল বাবা, ছোট্ট একটা ফরাসি ঘোড়ার শক্তি ওর গায়ে, খুব উপকার হয়েছে আমার ওকে পেয়ে। একটা গাদা করতেই আমার সারাদিন পার হয়ে যেত ও না থাকলে। এখন সারাটা বিকেল পাচ্ছি আমি ঘাস কাটার জন্যে। গর্বে মনটা ভরে গেল লড়ার, যদিও হাত পা আর পিঠের ব্যথায় রাত্রে কয়েক ফোঁটা জল বেরিয়ে এলো চোখ দিয়ে। কাউকে কিছু বলল না ও। দুদিনের মধ্যে আরেকটা গাদা তৈরি করার মতো খড় স্তূপ করে ফেলল বাবা মাঠে। আবার এক দুপুর পরিশ্রম করে আরেকটা গাদা তৈরি করলো ওরা দুজন। এরপর একের পর এক 6টা মস্ত গাদা তৈরি হয়ে গেলে অল্প কয়েকদিনের মধ্যেই। ওগুলোর দিকে চাইলে তৃপ্তিতে বুকটা ভরে যায় লড়ার। মাঠের সব ঘাস কাটা হয়ে গিয়েছে, এবার বিলের ঘাসগুলোও কাটব। কথাটা বলল একদিন বাবা। আমাদের অত ঘাস লাগবে না, তবে আগামী বসন্তে নতুন সেটলারদের কাছে বেচতে পারবো ভালো দামে। বিলের ঘাস অনেক বড়, ভারী আর খসখসে। লড়ার পক্ষে আঁচড়া দিয়ে তোলা সম্ভব নয়, তাই শুধু পায়ে মারিয়ে ফুলে থাকা ঘাসগুলো নিচু করার কাজে সাহায্য করতে পারল। একদিন মাস্কর্যাটের কলোনি দেখালো বাবা লড়াকে। ঘাস আর মাটি মিশিয়ে চমৎকার বাড়ি বানিয়েছে ওরা ঠিক জলের ধারে। বাড়িতে ঢোকার কোনো দরজা দেখা গেল না। বাবাকে জিজ্ঞেস করে জানা গেল নিচের দিকে নাকি একটা রয়েছে দরজা, ওটা দিয়ে সরাসরি জলেতে নামে ওরা। রাত ভোর সাঁতার কাটে, কচি ঘাস, ঘাসের শিকড় আর শৈবাল খায়, খেলাধুলা করে। তারপর ভোর হলেই যার যার ঘরে ফিরে যায়, সারাটা দিন ঘুমায়। চিন্তিত কণ্ঠে বাবা বলল, মনে হচ্ছে কড়া শীত পড়বে এবার, একেবারে বেমক্কা রকম। বাবাকে মাথা নাড়তে দেখে অবাক হলো লড়া। জিজ্ঞেস করলো, তুমি জানলে কি করে বাবা? এই মাস্কর্যাটের কলোনি দেখে এত পুরু করে বাড়ি বানাতে আর দেখিনি কখনো। কি করে যেন আগাম টের পেয়ে যায় ওরা। যত বেশি শীত পড়বে বলে মনে হয় ততই পুরু করে তৈরি করে ওরা ওদের কলোনি। রোদের মধ্যে দাঁড়িয়ে প্রচণ্ড শীতের কথা কল্পনাও করতে পারছে না লড়া। জিজ্ঞেস করলো, ওরা টের পায় কী করে বাবা? তা জানি না, কিন্তু ঠিকই টের পায়। এসব ব্যাপারে ওদের ভুল হয় না কখনো। হয়তো প্রকৃতি কোনোভাবে ওদের জানিয়ে দেয়, সাবধান করে দেয়। আমাদের করে না কেন?
করে না কারণ আমাদের মাথায় বুদ্ধি দিয়েছে, যেটা আবার ওদের দেয়নি। বুদ্ধি খাটিয়ে অনেক কিছু বুঝে নেওয়ার ক্ষমতা দিয়েছে প্রকৃতি আমাদের। যদি না বুঝি তো সেটা আমাদের দোষ। এরপর থেকে জোরে সোরে কাজ চালিয়ে গেল বাবা। শীত আসার আগে এদিকে সব কাজ শেষ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কুটিরটা শীত কাটাবার উপযোগী করতে হলে অনেক পরিশ্রম ব্যয় করতে হবে ওর পিছনে। বিলের পাড়ের সব ঘাস কাটা হয়ে গেল একসময়। দুজনে মিলে আরও কয়েকটা বিশাল গাদা তৈরি করলো ওরা। অক্টোবরের শুরুতে 3 দিন একটানা বৃষ্টি হলো। তার ফলেই যেরকম ঠান্ডা পড়ল তাতে ঘাবড়ে গেল মা। ওরে বাবা, অক্টোবরেই এত শীত! আসল শীতকালে এই নড়বড়ে ঘরে থাকবো কি করে? এক সকালে দেখা গেল তুষারে ছেয়ে গিয়েছে গোটা প্রেয়ারি প্রান্তর। আলকাতরা মাখা মোটা কাগজ দিয়ে দেওয়ালের ফাঁক ফোকর বন্ধ করল বাবা, কিন্তু তাতেও মানতে চায় না শীত। আবার যখন রোদ উঠল, বাবা স্থির করল এবছরের ফলন যা পাওয়া যায় এখনই ঘরে তোলা দরকার। ফসল অবশ্য সামান্যই। প্রথম বছরে খুব বেশি কিছু আশাও করেনি বাবা। প্রথম চাষে ঘাসের শিকড়গুলো আলগা হয়েছে, শীত গেলেই পচে যাবে ওগুলো, তখন হবে ফসল। তারপরেও আলু, টমেটো, শিম, মটরশুঁটি, কুমড়ো, শালগম সব মিলে খুব খারাপও বলা যায় না। কিছু জমিতে জই লাগিয়েছিল বাবা, সেগুলো আর শুকনো ঘাসের মজুতে গোটা শীত আরামে কেটে যাবে গরু আর ঘোড়াগুলোর। বাবা তাড়াহুড়ো দেখে প্রথম দিকে কয়েকদিন হাসি তামাশা করেছিল মা, কিন্তু অক্টোবর মাসেই তুষারঝড় শুরু হয়ে যেতে দেখে কেমন যেন ভড়কে গেল। টানা 3 দিন পর থামল সেই ঝড়। এই 3 দিনেই শীতে জমে যাওয়ার মতো অবস্থা হলো সবার। আগুন উস্কে দিয়েও গরম রাখা যায় না ঘর। জুতো মোজা পায়ে দিয়ে, কোট শাল গায়ে দিয়ে আগুনের ধারে বসেও হিহি করে কাঁপল ওরা সবাই মিলে। ঝড় থামলে বাবা বলল, এমন আবহাওয়া জীবনে দেখিনি আমি ক্যারোলিন। গোটা ব্যাপারটা ভালো ঠেকছে না আমার, কি যেন একটা ঘনিয়ে আসছে চারপাশে। মা বলল, কই, আমার তো ঠিকই মনে হচ্ছে সব। 2 শহরে হরথর্নের স্টোরে জমায়েত হয়েছে ওরা কয়েকজন। তুষার ঝড়ে আটকা পড়া ট্রেন এসে পৌঁছেছে। চারপাশ থেকে লোকজন এসেছে শহরে বাজার করতে, সেই সঙ্গে কার কি সংবাদ খোঁজ নিতে। রয়্যাল আর আলমান্সো ওয়াইল্ডার এসেছে ওদের হোমস্টেড থেকে। মিস্টার বোস্ট এসেছেন। বাবাও বন্দুক হাতে মাত্র পৌঁছেছে। জ্যাক র্যাবিট পায়নি একটাও, তাই লবণ দেওয়া মাংস নিয়েই ফিরবে বাড়ি। পায়ের শব্দ পায়নি যদিও। বাবার মনে হলো কি যেন পিছনে এসে দাঁড়িয়েছে। কথা থামিয়ে দিলেন মিস্টার বোস্ট। সবাই একসঙ্গে পিছনে ফিরল। একজন ইন্ডিয়ান দাঁড়িয়ে, বৃদ্ধ, গাঢ় বাদামি চামড়ায় অসংখ্য ভাঁজ পড়েছে। ধূসর রঙের একটা কম্বল জড়িয়েছে গায়ে, তার নিচে বুকের উপর 2 হাত বাঁধা। মাথাটা বেশিরভাগ কামানো, পিছনের চুল জড়ানো ব্যান্ডে গোজা একটা ঈগলের পালক। চোখ দুটোয় যেন খুঁড়ের ধার। একে একে সবাইকে দেখল বুড়ো ইন্ডিয়ান, তারপর বলল, তুষার, রাশি রাশি তুষার। কাঁধ থেকে পিছলে খানিকটা নেমে গেল কম্বল। নিচ থেকে বেরিয়ে এলো একটা হাত। উত্তর, পশ্চিম আর পূব থেকে কিছু কাচিয়ে সামনে জড়ো করার ভঙ্গি করল, তারপর হাতটা চরকির মতো ঘোরালো। অনেক তুষার, জোর তুফান, খারাপ। কতদিন? জিজ্ঞেস করলো বাবা। জবাব এলো, অনেক চাঁদ। 4টে আঙুল দেখালো, তারপর 3টে। 7 আঙুল মানে 7 মাস। এর কথা যদি সত্যি হয়, 7 মাস ধরে চলবে এখানে প্রচণ্ড তুষারঝড়। সবাই চেয়ে থাকলো ওর দিকে, কারোর মুখে কথা নেই। সাদা মানুষ, কথাটা বললাম তোমাদের। 7 আঙুল দেখিয়ে বলল, বিগ স্নো। আবার 7 আঙুল, বিগ স্নো। আরও একবার 7 আঙুল দেখিয়ে শেষ করলো কথা, হি বিগ স্নো, অনেক চাঁদ, খুব খারাপ। নিজের বুকে তর্জনী দিয়ে টোকা দিল, গর্বের সঙ্গে বলল, অনেক বয়স, অনেক। আমি জানি, আমি দেখেছি। স্টোর থেকে বেরিয়ে বাইরে রোদে দাঁড়ানো ঘোড়ার পিঠে চেপে চলে গেল লোকটা পশ্চিম দিকে। খুব দেখালো একচোট, বললেন মিস্টার বোস্ট।
7 আঙুল দেখিয়ে কি বোঝাতে চাইল লোকটা? জিজ্ঞেস করলো আলমান্সো। ব্যাখ্যা করে বুঝিয়ে দিল বাবা। বুড়ো বলে গেল, প্রতি 7 বছর পর পর আসে ভারী তুষারঝড়, কিন্তু তৃতীয়বার অর্থাৎ 21 বছর পর আসে তীব্র শীত, ভয়ানক তুষারঝড়। একটানা 7 মাস স্থায়ী হয় সেটা। কি মনে হয়, পাগলের প্রলাপ বকে গেল বুড়োটা, নাকি এর কথায় কান দেওয়ার সত্যিই দরকার আছে? জানতে চাইল রয়্যাল। কেউ জবাব দিতে পারল না। একটু চুপ করে থেকে আবার বলল, বলা যায় না, কথাটা সত্যি হতেও পারে। শীতকালটা শহরে কাটালে কেমন হয়? এখানে আমার ফিড স্টোরটা মাঠের মাঝখানের ওই নড়বড়ে কুঁড়েঘর হচ্ছে অনেক নিরাপদ। তুমি কি বলো মানসো? আমার আপত্তি নেই, বলল আলমান্সো। তুমি কি ভাবছো বোস্ট? জিজ্ঞেস করলো বাবা। শহরে চলে আসবে? ধীরে মাথা নাড়লেন মিস্টার বোস্ট। পারবো বলে মনে হয় না। সমস্ত গরু ঘোড়া মুরগি কোথায় নিয়ে উঠবো এখানে? ভাড়া দেওয়ার সাধ্য থাকলেও না হয় ভেবে দেখা যেত। না, ফেঁসে গেছি, ওখানেই কাটাতে হবে আমার শীতকালটা। সবাই গম্ভীর ভাবনায় পড়ে গিয়েছে। কেনা কাটা সেরে দাম চুকিয়ে দ্রুত হেঁটে বাড়ি ফিরে এলো বাবা। রুটি সেঁকছিল মা। বাবাকে দেখেই চমকে উঠল। কি হয়েছে চার্লস, এত তাড়াতাড়ি ফিরে এলেছে? কোনো খারাপ খবর? না, তেমন কিছু না, বলল বাবা। এই যে তোমার চিনি, চা আর নোনা মাংস, খরগোশ পাইনি। খারাপ কোনো খবর নেই, তবে যত শীঘ্রই সম্ভব শহরে গিয়ে উঠবো আমরা। প্রথমে গরু ঘোড়াদের জন্য ঘাস নিয়ে যেতে হবে। ভাবছি আজই সাপারের আগে রেখে আসবে এক গাড়ি। এত তাড়াহুড়ো কিসের চার্লস, বলল মা। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গিয়েছে বাবা। সবাই অবাক হয়ে ওর মুখের দিকে চাইল। এরকম তো আগে কখনো করেনি, চিন্তিত গলায় বলল মা। আমি যাই, দেখি বাবার সাহায্য দরকার কিনা, বলল লড়া। খারাপ কিছু না, বাবা তো বললই। মাও লড়ার সঙ্গে আস্তাবলে চলে এলো। ঘোড়া জুটছে বাবা ঘাসের গাড়িতে। কাজ করতে করতে বলল, খুব কড়া শীত পড়বে এবার। সত্যি কথা বলতে কি, ঘাবড়ে গেছি আমি। এই পাতলা কাঠের নড়বড়ে বাড়ি তুষারঝড় ঠেকাতে পারবো না। গত ঝড়েই দেখো কি অবস্থা হয়েছে আলকাতরা মাখা কাগজে। শহরের বাড়িতে চলে যাচ্ছি আমরা। কিন্তু এত তাড়াহুড়োর কি হলো, জানতে চাইল মা। আমার মনে হচ্ছে আরও আগেই সরে যাওয়া উচিত ছিল। মাস্কর্যাটদের মতো আমারও ধারণা এবার শীত ঠেকাতে শক্ত পুরু নিশ্ছিদ্র দেওয়ালের দরকার হবে। বেশ কিছুদিন ধরেই এরকম একটা অনুভূতি হচ্ছিল। তোমাকে আর মেয়েদের নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া দরকার। আজ যখন ইন্ডিয়ানটা... থেমে গেল বাবা। কিসের ইন্ডিয়ান? চমকে গেল মা। ইন্ডিয়ানদের দু চোখে দেখতে পারে না, ভয়ও পায়। আগে ফিরে আসি, বলল বাবা। সন্ধ্যের সময় খেতে বসে বলবো সব। গাদা থেকে পিচফর্ক নিয়ে ঘাস খড় তুলতে শুরু করলো বাবা গাড়িতে, আর পা দিয়ে মারিয়ে ওগুলো নিচু করতে থাকলো লড়া। শুকনো ঘাস ঘোড়ার পিঠের চেয়ে আরও কিছুটা উঁচু হতেই নামতে বলল ওকে বাবা। বলল, শহরে আমি একাই যাব, ওখানে তো আর ছেলেদের কাজ তোমাকে দিয়ে করানো ঠিক হবে না, তাহলে সবাই অন্যরকম ভাববে। গাড়ি থেকে পিছনে নামলো লড়া গাদার অবশিষ্ট খড়ের উপর। শহরে চলে গেল বাবা গাড়ি নিয়ে। 3 বাড়ির পিছনে এনে থামলো বাবা ওয়াগন। আস্তাবলের পাশে খড়ের গাদা দেখতে পেল লড়া। ঘেরা বারান্দা পেরিয়ে বাড়িতে ঢুকলো ওরা পিছন দরজা দিয়ে। সবাই হাত লাগিয়ে গোছগাছ করে নিতে বেশি সময় লাগলো না। শহরে আসতে পেরে মা খুব খুশি। পুরো শীতটা স্কুলে যেতে পারবে লড়া আর ক্যারি। মেরি খুশি। খামার বাড়িতে যেটা যেখানে যেমনভাবে ছিল এখানেও মা সেসব ঠিক একইভাবে সাজিয়ে রেখেছে। নতুন কোথাও এসেছে বলে মনেই হচ্ছে না ওর। সব কিছু হাতে পাচ্ছে ঠিক আগের মতোই। বাবা খুশি স্ত্রী সন্তানদের নিরাপত্তা নিশ্চিন্ত করা গিয়েছে বলে। শুধু লড়া আর ক্যারি অস্বস্তি বোধ করছে অপরিচিত স্কুলে যাওয়ার চিন্তায়। পরদিন সকালে উঠে গরম জামা কাপড় আর হুড পরে রওনা হলো ওরা দুজন স্কুলের পথে। কাছাকাছি গিয়ে দেখলো স্কুলের সামনের রোদেলা মাঠে হ্যান্ডবল নিয়ে খেলা করছে অচেনা কয়েকটা ছেলে। দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে স্কুলে ঢোকার দরজার সামনে। লম্বা একটা ছেলে সাবলীল ভঙ্গিতে লাফে উঠল শূন্যে। খপ করে বলটা ধরেই লড়ার উপর আটকে গেল ওর চোখ।
ঝিক করে হেসে উঠল গোটা মুখ। মুহূর্তে ছুড়ে দিল বলটা লড়ার দিকে। বাঁকা হয়ে নেমে আসছে বল। কিছু না ভেবেই 2 পা সামনে এগিয়ে লাফিয়ে ধরে ফেলল লড়া বলটা। হৈ হৈ করে উঠল মাঠের সব ছেলে। একজন চেঁচিয়ে বলল, এই ক্যাপ, মেয়েরা আবার বল খেলে নাকি? আমি ভাবতেও পারিনি ধরে ফেলবে, বলল ক্যাপ। তাই বলে আমি খেলছি না, বলে বলটা ছুড়ে দিল লড়া ওদের দিকে। আমাদের সঙ্গে পাল্লা দিয়ে খেলার ক্ষমতা রাখে ও, চেঁচিয়ে আর সবাইকে জানান দিল ক্যাপ। তারপর লড়ার দিকে ফিরে বলল, চলো এসো সবাই মিলে খেলি। দরজায় দাঁড়ানো মেয়ে দুটোর দিকে ফিরে বলল, মিনি আর মেরি পাওয়ার, তোমরাও এসো না, সবাই খেলি। কারোর কথায় কান্না দিয়ে হাত থেকে ছেড়ে দেওয়া বইগুলো তুলে নিয়ে ক্যারির হাত ধরে এগিয়ে গেল লড়া দরজায় দাঁড়ানো মেয়ে দুটোর দিকে। আমার নাম মেরি পাওয়ার, বলল লম্বা মেয়েটা, আর এ হচ্ছে মিনি জনসন। আমি লরা অ্যাঙ্গেলস, আর এ আমার ছোট বোন ক্যারি। মেরি পাওয়ারের গাঢ় নীল চোখে হাসির ঝিলিক দেখে লড়াও হাসল। তোমার দিকে যে বল ছুঁড়েছিল ওর নাম ক্যাপ গার্ল্যান্ড। আর কোনো কথা হওয়ার আগেই দরজায় এসে দাঁড়ালেন টিচার। হাতের বেলটা নেড়ে ডাকলেন সবাইকে। সবাই ঢুকে পড়ল স্কুল ঘরে। 2 সারিতে 12টা করে ঝকঝকে নতুন ডেস্ক সাজানো রয়েছে ঘরে। ঠিক মাঝখানে বসানো হিটিং স্টোভটার সামনে পিছনেও রয়েছে 4টে করে ডেস্ক। বেশিরভাগ ডেস্কই খালি। মেয়েদের সারিতে পিছন দিকের ডেস্কে পাশাপাশি বসলো মেরি পাওয়ার আর মিনি জনসন। ছেলেদের সারিতে পিছনের 2টো ডেস্কে বসলো ক্যাপ গার্ল্যান্ড ও আরও 3 জন ছেলে। জনা কয়েক ছোট ছেলেমেয়ে বসলো সামনের দিকের ডেস্কে। তোমরা নতুন তাই না? লরা আর ক্যারিকে জিজ্ঞেস করলেন টিচার, মুখে হাসি। নাম বলো। ওদের নাম লিখে নিলেন টিচার। নিজের পরিচয় দিলেন, আমি ফ্লোরেন্স গার্ল্যান্ড, তোমাদের বাড়ির ঠিক পিছনেই আমাদের বাড়ি, পরের রাস্তাটা দিয়ে যেতে হয়। ও, ক্যাপ গার্ল্যান্ড তাহলে টিচারের ভাই হয়, ভাবল লরা। 4th রিডে শেখা আছে তোমার? জানতে চাইলেন টিচার। হ্যাঁ ম্যাম, বলল লরা। বলল না, শুধু শেখা নয়, পুরোটা মুখস্থ আছে। তাহলে তো দেখতে হয় 5th রিডার কতটা পারো। লরাকে মাঝের সারির পিছনের সিটে বসতে বললেন টিচার। মেরি পাওয়ার আর মিনি যে ডেস্কে বসেছে তার পাশের ডেস্কে। ছোট মেয়েদের সঙ্গে সামনের সিটে গিয়ে বসল ক্যারি। নিজের সিটে বসে এবার রুলার ঠুকলেন টিচার। স্কুল শুরু হচ্ছে, বলে বাইবেল খুললেন প্রথমে। আজ সকালে 23তম সাম পড়াচ্ছি। প্রতিটা স্তোত্র লড়ার পুরো মুখস্থ, কিন্তু তারপরেও খুব ভালো লাগলো ওর কাছে টিচারের আবৃত্তি। বাইবেল বন্ধ হতেই সবাই যার যার পাঠ্য বই খুলল। স্কুলের ভয় দূর হয়ে গেল লড়ার খুব অল্প দিনই। যতদিন গেল ততই যেন ওর প্রিয় হয়ে উঠল স্কুলটা। একটা ডেস্কে একা বসেও, কিন্তু মিনি ও মেরির সঙ্গে খুবই ভাব হয়ে গিয়েছে। একই সঙ্গে স্কুলে আসে ওরা, বাড়িও ফেরে একসঙ্গে। বিরতির সময় বেশ কয়েকবার বল খেলতে ডেকেছে ওদেরকে ক্যাপ গার্ল্যান্ড, কিন্তু রাজি হয়নি। বড় ছেলেদের মধ্যে ক্যাপ গার্ল্যান্ড ছাড়াও রয়েছে পাতলা পাতলা আর্থার জনসন আর খয়েরি চোখের বেন উইথওয়ার্থ। বেন উইথওয়ার্থ রেলওয়ে ডিপোর এজেন্টের ছেলে, আর্থার মিনি জনসনের ভাই। মিনি আর মেরি দুজনেই পূবের স্কুলে নিয়মিত পড়াশোনা করেছে, কিন্তু লরা দেখল বাসায় ওকে এত সুন্দর করে পড়িয়েছে মা যে কোনো বিষয়ে ও কারোর চেয়ে পিছিয়ে নেই। অঙ্কেও সবার সেরা। রোজ সন্ধ্যায় সাপার শেষে মেরিকে নিয়ে পড়তে বসে লরা। প্রথমে অঙ্কের প্রশ্নটা পড়ে শোনায় ও মেরিকে, তারপর স্লেটে কষে ফেলে অঙ্কটা। ওদিকে মেরিও মনে মনে বের করে ফেলে সমাধান। ইতিহাস ও ভূগোলের পাঠও মেরিকে পড়ে শোনায় প্রথমে, তারপর দুজনে মিলে প্রতিটা প্রশ্নের উত্তর শিখে নেয়। মেরিকে অন্ধদের কলেজের জন্য এগিয়ে রাখছে লরা। যদি কোনো দিন বাবা ওকে ওখানে পাঠাবার মতো যথেষ্ট টাকা উপার্জন করতে পারে সেই আশায়। বেশ কয়েকদিন নিয়মিত ক্লাস করে এখন সাপ্তাহিক ছুটির দিনগুলো অস্থির লাগে ক্যারি আর লরার, কাটতেই চায় না কিছুতে। সোমবারের জন্য ছটফট করে মন। এমন এক সোমবারের দুপুরে এলো প্রথম তুষারঝড়। হঠাৎ মেঘে ঢাকা পড়ল সূর্য। মনে হলো কেউ যেন ফু দিয়ে নিভিয়ে দিল বাতিটা। আধার ঘনিয়ে এলো চারপাশে। পর মুহূর্তেই প্রবল হাওয়া এসে প্রচণ্ড জোরে ঝাঁকি দিল স্কুল হাউসটাকে। কেঁপে উঠল গোটা বাড়ি।
খটাখট আওয়াজ হলো দরজা জানলায়। চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মিস গার্ল্যান্ড। ছোট্ট একটা মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। সাদা হয়ে গেল ক্যারির মুখ। জানালা দিয়ে দেখা গেল ধূসর হয়ে গিয়েছে চারিদিক। সাঁই সাঁই ছুটছে তুষার। স্টোভ পাইপে শীষ কেটে বিলাপ করছে বাতাস। ভয়ের কিছু নেই, বললেন টিচার কাঁপা গলায়। সাধারণ ঝড় উঠেছে, তোমরা যে যার পড়া তৈরি করো। লরা ভাবছে বাড়ি যাবে কি করে। মেন রোড স্কুল থেকে অনেক দূর, পথ হারালেই সব শেষ। এখানে আর সবাই এসেছে পূব থেকে। প্রেয়ারের তুষার ঝড় সম্পর্কে কারোর কোনো ধারণা নেই, কিন্তু লরা আর ক্যারি ভালো করেই জানে কীরকম হয় মারাত্মক এই ঝড়। তবে বাড়ি থেকে এত দূরে তুষার ঝড়ে আটকা পড়লে কি করতে হবে জানা নেই ওদের। এটুকু স্পষ্ট বুঝতে পারছে লরা, এই স্কুলে আটকা পড়লে অসুবিধে আছে। কয়লা সামান্য যা আছে তাতে আজকের দিনটাও চলবে না। ডেস্কগুলো ভাঙা গেলে ওগুলো পুড়িয়ে আজ রাত্রে হয়তো কাটানো যেতে পারে, কিন্তু ঝড় যদি 3 দিন স্থায়ী হয় তাহলে জমে বরফ হয়ে যাবে ওরা প্রত্যেকে। মাথা না নেড়ে শুধু চোখ তুলে মিস গার্ল্যান্ডের দিকে চাইল লরা। ঠোঁট কামড়ে নিয়ে ভুরু কুচকে ভাবছেন তিনি, কিন্তু কি করা উচিত সিদ্ধান্ত নিতে পারছেন না। ভয় লাগছে বটে, কিন্তু ভাবছেন ঝড়ের কারণে স্কুল ছুটি দেওয়া কি উচিত হবে। দরজায় জোর করাঘাতের শব্দে চমকে উঠল সবাই। ওভারকোট, টুপি আর মাফলার পরা সাদা একটা মূর্তি ঢুকলো ঘরে। প্রথমে কেউ চিনতে পারল না লোকটাকে। বরফ জমে শক্ত হয়ে যাওয়া মাফলারটা সরাতেই চেনা গেল মিস্টার ফস্টার, একজন হোমস্টেডার। টিচারের বাড়ির ঠিক সামনেই শেরুরদের বাড়ির ভাড়া নিয়েছেন তিনি শীতকালটা শহরে কাটাবেন বলে। আপনাকে নিতে এলাম, বললেন তিনি টিচারকে। মিস গার্ল্যান্ড তাকে ধন্যবাদ জানালেন। তারপর ডেস্কের উপর রুলার ঠুকে বললেন, শোনো তোমরা, স্কুল ছুটি হয়ে গেল। তোমরা যে যার কোট আর হুড এনে স্টোভের ধারে দাঁড়িয়ে পড়ে নাও। ক্যারিকে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে লড়া গেল এন্ট্রিতে। কাঠের তক্তার ফাঁকগুলো হু হু বাতাস আর তুষার ঢুকে ঠান্ডা বরফ করে ফেলেছে এন্ট্রি ঘরটাকে। শীতে কাঁপতে কাঁপতে দুজনে কোট আর হুড নিয়ে দৌড়ে ফিরে এলো লরা ক্লাসরুমে। ভয় ফ্যাকাশে হয়ে গিয়েছে ক্যারি। ওকে ওর কোট, হুড আর দস্তানা পরিয়ে দিল লরা। মাফলারটা এমনভাবে জড়িয়ে নিল যেন চোখ দুটো ছাড়া গোটা মুখ ঢাকা পড়ে। বলল, কোনো চিন্তা নেই ক্যারি, আমরা নিরাপদেই পৌঁছে যাব বাড়ি। এবার এসো সবাই আমার পিছন পিছন। টিচারের হাত ধরে এগোলেন মিস্টার ফস্টার। গায়ে গায়ে লেগে থাকবে সবাই। দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন তিনি। সবাই সার বেঁধে চলল তার পিছনে। মেরি আর মিনি ধরেছে বিয়ার্ডসলেদের 2 ছোট্ট মেয়ের হাত। ওদের ঠিক পিছনেই বেন আর আর্থার। ওদের পিছনে হাঁটছে ক্যারি আর লরা। ক্যারির দস্তানা পরা একটা হাত শক্ত করে চেপে রেখেছে লরা। স্কুল ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে সবার শেষে আসছে ক্যাব। বাতাসের প্রচণ্ড ধাক্কায় টলে উঠল ওরা। কয়েক পা এগিয়েই দেখল স্কুল ঘরটা হারিয়ে গিয়েছে। চারপাশে শুধু সাদা তুষারের ঘূর্ণি, ছায়া মতো দেখা যাচ্ছে সামনের জনকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বরফের কুচি লেগে জ্বালা করছে চোখের পাতা। এভাবে অন্ধের মতো চলতে গিয়ে যদি সামান্য দিক ভুল হয় তাহলে শহরকে পাশ কাটিয়ে প্রেয়ারিতে গিয়ে পড়বে ওরা। চিরকাল হাঁটলেও পৌঁছতে পারবে না কোথাও। বাতাসে হোঁচট খেতে খেতে যতই সামনে এগোচ্ছে ততই বাড়ছে লড়ার দুশ্চিন্তা। ওরা কি ভুল পথে চলেছে? বাড়িগুলো কোথায়, কোন দিকে? হাত পা অসাড় হয়ে আসছে। বাতাসের তোড়ে পায়ে জড়িয়ে যাচ্ছে স্কার্ট। এভাবে খোলা জায়গায় আর বেশিক্ষণ টিকতে পারবে না, বুঝতে পারল লরা। মিস্টার ফস্টার কি দিগ্ভ্রান্ত হলেন? ক্যাব গার্লের অন্যদিকে চলল কেন? লরা মনে হলো ক্যাব যেদিকে যাচ্ছে সেটাই সঠিক পথ, কিন্তু টিচারের নির্দেশ অমান্য করে ওর পিছনে গেল না। ও সামনের ছায়ামূর্তিকেই অনুসরণ করে চলল। আরও কিছুক্ষণ চলার পর নিশ্চিন্ত হলো লরা। পথ হারিয়েছে ওরা। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা শহরে, ভুল পথে নিয়ে চলেছেন ওদেরকে মিস্টার ফস্টার। ভয় কলজে শুকিয়ে গেল লরার। থমকে দাঁড়ালো। কয়েক সেকেন্ড দিশে পেল না কি করবে। সামনের ছায়াটা মিলিয়ে যাচ্ছে দেখে দ্রুত পা বাড়ালো সামনে। দরাম করে কাঁধে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল লরা। পতন ঠেকাবার জন্য হাতে খাড়া ধরনের কিছু একটা ঠেকল। হাত বুলিয়েই দেখে বুঝলো কোনো বাড়ির 2 দেওয়ালের কোণে ধাক্কা খেয়েছে।
চেঁচিয়ে উঠল, এই যে এদিকে, এদিকে আসুন, একটা বাড়ি। বাতাসের সাঁই সাঁই শব্দে লড়ার গলা শুনতে পেল না কেউ। তুষার জমে শক্ত হয়ে যাওয়া মাফলারটা মুখের সামনে থেকে সরিয়ে গলা ফাটিয়ে চেঁচালো আবার। একটু পর দেখতে পেল একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে, তার পিছনে আরও কয়েকটা ছায়া। কেউ কোনো কথা বলল না, ক্যাব ছাড়া সবাই ওরা আসছে একসঙ্গে। দেওয়াল ধরে ধরে সামনে এগিয়ে দেখা গেল ওটা মিডের হোটেল, অর্থাৎ এই রাস্তার সর্বশেষের বাড়ি। কপাল গুনে ধাক্কা খেয়েছে ওখানে লড়া, সম্ভবত একটু পিছিয়ে পড়েছিল বলি, তা নইলে চলতেই থাকতো ওরা উত্তরের ভয়ঙ্কর প্রেয়ারির দিকে। একটা বাড়ি চিনতে পারা মানে গোটা শহরটাই চিনতে পারা। এরপর আর কোনো অসুবিধা হলো না, একে একে সবাই ঢুকে পড়লো যে যার বাড়িতে। শুধু বেন উইথওয়ার্থ আশ্রয় নিল হোটেলে, কারণ এই ঝড়ে ডিপোর দিকে রওনা হলে আবারও পথ হারাতে পারেও। অসাড় হয়ে যাওয়া হাতে দরজার নব ঘোরাতে চেষ্টা করছে লড়া। এমনই সময় দরজা খুলে ওদেরকে ভিতরে টেনে নিল বাবা। ওভারকোট, টুপি আর মাফলার পরে এক গাছে কুণ্ডুলি পাকানো দড়ি আর বাতি নিয়ে এইমাত্র বের হতে যাচ্ছিল বাবা ওদের খোঁজে। ঘরে ঢুকে লম্বা করে বুক ভরে দম নিল লড়া আর ক্যারি। এখানে বাতাসের এলোপাথারি ধাক্কা আর শস্য গর্জন নেই, তুষারের অত্যাচার নেই, নীরব নিস্তব্ধ যেন সব। লড়া টের পেল ওর জমে যাওয়া মাফলার থেকে বরফ ভাঙছে মা। বাবাকে জিজ্ঞেস করল, ক্যারি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বলল বাবা। লড়া হুড আর কোট খুলে দিল মা, বলল, যাক কপাল ভালো, তুষার ক্ষত হয়নি, যাও আগুনের ধারে চলে যাও। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেরি। এই যে এখানে বসো, এখানটা সবচেয়ে গরম। মেরির চেয়ারে বসেও গা গরম হচ্ছে না লড়া। স্টোভের ধারে বাবার কোলে বসে থরথর করে কাঁপছে শাল গায়ে জড়ানো ক্যারি। ছুটে গিয়ে 2 কাপ গরম চা করে আনলো মা। আদার সুবাসে জিভে জল এসে গেল সবার। লড়া হাঁটুতে চড়ে বসে লোভীর দৃষ্টিতে কাপের দিকে চাইছে গ্রেস। কাপটা ওর ঠোঁটের কাছে ধরতেই খুশি হয়ে চুমুক দিল। আমরা সবাই 1 কাপ করে পেলে ভালোই হতো, কি বলো? বলল বাবা মৃদু হেসে। তাই শুনে আবার ছুটল মা রান্নাঘরে। সবাই মিলে তৃপ্তির সঙ্গে আদা দেওয়া চায় চুমুক দিচ্ছে। লড়ার মনে হলো স্বর্গটা খুব সম্ভব এইরকমই সুখে। ঘুমে জড়িয়ে আসছে ওর 2 চোখ। তাই দেখে মা বলল, এবার শুয়ে পড়ো গিয়ে তোমরা দুজন, লম্বা একটা ঘুম দরকার তোমাদের। 4 একটানা 3 দিন বইল তুমুল তুষার ঝড়। তারপর আকাশ পরিষ্কার, ঝলমলে সূর্য কিরণে তুষার ছাওয়া মাঠঘাটের দিকে চাওয়াই যায় না। কিন্তু বাবা খুশি, আশা করছে এবার কিছুদিন আবহাওয়া ভালো যাবে। শহরের সবার চিন্তা রেল লাইনের উপর, বিশেষ করে সুড়ঙ্গগুলোর ভিতর জমে যাওয়া বরফ সরিয়ে কতদিনে আসতে পারবে ট্রেন আসতে না পারলে মহাবিপদ হয়ে যাবে। খুব দ্রুত ফুরিয়ে আসছে স্টোরগুলোর জিনিসপত্র। বাবা খবর আনলো ট্রেসের কাছে আটকা পড়েছে ট্রেন, তবে শীঘ্রই তুষার সরিয়ে সুড়ঙ্গ পরিষ্কার করে ফেলবে রেলওয়ের লোকেরা। বড়জোর 2 দিন লাগবে ওদের ট্রেন চালু করতে। পরদিন সকালে ফুলের দোকান থেকে তাড়াহুড়ো করে ফিরে এলো বাবা। শহরের কয়েকজন নাকি ডিপো থেকে একটা হ্যান্ডেকার নিয়ে ভোলগা পর্যন্ত লাইন পরিষ্কার করতে করতে যাবে, তারপর ওখান থেকে ফিরে আসবে ট্রেনে চড়ে। বাবা যদি যায়, মিস্টার ফস্টার বলেছেন বাবার গরু ঘোড়াদের যা দেখভাল করার উনিই করবেন। বহুদিন এক জায়গায় বসে থেকে একদম হাঁপিয়ে উঠেছি ক্যারলিন, একটু বাতাস খেয়ে আসতে খুব ইচ্ছে হচ্ছে। তা যাও না। এক কথায় রাজি হয়ে গেল মা। কিন্তু মাত্র একদিনে এত পথ তোমরা পরিষ্কার করবে কি করে? এত পথ কোথায়, মাত্র 50 মাইল। তাছাড়া এদিকে সুড়ঙ্গগুলো সব ছোট ছোট। ভোলগার পূর্বের অবস্থা শুনছি খুবই খারাপ, জোর কাজ চলছে ওখানে। আমরা দিকটা পরিষ্কার করে ফেললে পরশু ফিরে আসতে পারবো ট্রেনে চড়ে। গরম পোশাক পরে আর কিছু শুকনো খাবার নিয়ে বেরিয়ে গেল বাবা তার বেলচাটা কাঁধে ফেলে। স্কুলে যাওয়ার পথে লড়া আর ক্যারি দাঁড়ালো রাস্তার উপর ওদের রওনা হওয়া দেখবে বলে। সবাই উঠে পড়েছে আগেই। বাবা উঠে একটা হ্যান্ডবার ধরল। একদিকে দাঁড়িয়েছেন মিস্টার ফুলার, মিস্টার মিড আর মিস্টার হিন্স। অন্যদিকে মুখোমুখি দাঁড়ানো বাবা, মিস্টার উইলমার্থ আর রয়্যাল ওয়াইল্ডার। প্রথম দল ওদের হ্যান্ডবারের উপর ঝুঁকে চাপ দিল।
মাথাগুলো নিচু হয়ে হ্যান্ডবার সহ আবার যখন সোজা হলো, দ্বিতীয় দল তখন ঝুঁকে পড়ল ওদের হ্যান্ডবারের উপর। চলতে শুরু করলো হ্যান্ডকার, প্রথমে ধীরে ধীরে, তারপর জোরে। বেশ কিছু দূর গিয়ে তুষারে আটকে গেল হ্যান্ডকার। বেলচা নিয়ে লাফিয়ে নামলো সবাই। রাস্তা পরিষ্কার করতে করতে রওনা হলো আবার। গান গাইতে গাইতে চলেছে ওরা। ছোট হতে হতে কালে একটা বিন্দুতে পরিণত হলো হ্যান্ডকার। সবে তো কণ্ঠে গান আর শোনা যাচ্ছে না। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে চলল দুই বোন স্কুলের পথে। বাবা না থাকলে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যায়। সকাল বিকাল মিস্টার ফস্টার এসে গরু ঘোড়া দেখাশোনা করে যান, দুধ দুইয়ে দিয়ে যান। তিনি চলে গেলেই লড়াকে পাঠায় সব ঠিকঠাক মতো করা হয়েছে কিনা দেখে আসার জন্য। বৃহস্পতিবার রাত্রে মা বলল, দেখো কাল ঠিক এসে যাবে ও। সত্যি পরদিন দুপুরে তীক্ষ্ণ টানা লম্বা সিটি শোনা গেল। তুষার ছাপ প্রেয়ারির মধ্যে দিয়ে আসছে ট্রেন। রান্নাঘরের জানলা দিয়ে ধোঁয়া দেখা গেল। এসো লড়া, ডাকলো মা, ডিনার তৈরি করে ফেলি। বিস্কিটগুলো প্লেটে তুলছে লড়া। এমনই সময় দরজা ঠেলে হুড়মুড় করে ঢুকলো বাবা। দেখো ক্যারোলিন, কাকে সঙ্গে করে এনেছি। বাবার দিকে দৌড়ে গিয়েছিল গ্রেস আনন্দে। থমকে দাঁড়ালো, বড় বড় চোখ মেরে পিছিয়ে এলো। হাতের আঙুলগুলো সব মুখে পুড়ে দিয়েছে। আরে মিস্টার এডওয়ার্ডস, অবাক কণ্ঠে বলল মা। তোমাকে বলেছিলাম না, আবার দেখা হবে। এই দেখো, ঠিকই গ্রেপ্তার করে এনেছি। আলুর বাটিটা টেবিলে রাখতে রাখতে মা বলল, আপনাকে ধন্যবাদ জানাবার সুযোগ খুঁজছিলাম আমরা। ক্লেম ফাইল করার সময় চার্লসকে আপনি সাহায্য না করলে নির্ঘাত আমরা হোমস্টেডটা পেতাম না। ও কিছু না, লজ্জিত হাসি হেসে বললেন মিস্টার এডওয়ার্ডস। লড়া দেখল তেমনি লম্বা পাতলা হাসি হাসি চেহারা, ঠিক আগের মতোই রয়েছে টেনেসির বুনো বেড়ালের হাবভাব। খুশি হয়ে বলল, কেমন আছেন মিস্টার এডওয়ার্ডস? সান্টা ক্লজের কাছ থেকে আমাদের উপহার এনে দিয়েছিলেন আপনি, বলল মেরি খুশি খুশি গলায়। বৃষ্টির মধ্যে 80 মাইল হেঁটেছিলেন, তারপর সাঁতার কেটে ক্রিক পেরিয়ে নিয়ে এসেছিলেন আপনি সেই উপহার, বলল লড়া। মেঝেতে জুতো ঘষে মাথা ঝোঁকালেন মিস্টার এডওয়ার্ডস। মিসেস ইঙ্গলস আর মেয়েরা আবার দেখা হয়ে যাওয়া সত্যিই খুব ভালো লাগছে আমার। মেয়ের অবস্থা টের পেয়ে গিয়েছেন, নরম গলায় বললেন, ইঙ্গলস, এই সুন্দর দুই ভদ্রমহিলাই কি ইন্ডিয়ান টেরিটরির সেই ছোট্ট দুই মিষ্টি মেয়ে, আমার ঘাড়ে পিঠে চড়তো যারা? হেসে উঠল সবাই একসঙ্গে। মা বলল, সময় কি তাড়াতাড়ি যায়। ক্যারি তখন সবার ছোট কোলে, আর এখন গ্রেস হচ্ছে সবার ছোট। গ্রেসকে একটু সামনে ঠেললো মা, কিন্তু নড়ল না এক ফোঁটাও। মার স্কার্ট খামচে ধরে ঝুলে থাকলো গ্রেস, বড় বড় চোখ দিয়ে যেন গিলছে আগন্তুককে। বসে পড়ুন মিস্টার এডওয়ার্ডস, বলল মা, 1 মিনিটে ডিনার এসে যাবে টেবিলে। ওকে তস করতে দেখে মা বলল, লজ্জা করো না এডওয়ার্ডস, বসে পড়ো। এখন যা আছে তাই খাবে। সাপারে তোমার পছন্দের কিছু আইটেম তৈরি করবে ক্যারোলিন। শক্তপোক্ত বাড়িটার অভূত প্রশংসা করলেন মিস্টার এডওয়ার্ডস। তৃপ্তির সঙ্গে খেয়ে প্রশংসা করলেন মার রান্নার। কিন্তু যেই ট্রেনের হুইসেল বাজলো অমনি উঠে দাঁড়ালেন। অনেক দূর পশ্চিমে চলে যাচ্ছেন তিনি, এদিকে হোমস্টেড বিক্রি করে দিয়ে। বাবা অনুরোধ করলো কয়েকটা দিন এখানে বেরিয়ে যেতে, কিন্তু রাজি হলেন না তিনি। এক্ষুনি ট্রেন ছেড়ে যাবে বলে সবার সঙ্গে হাত মিলিয়ে বিদায় নিলেন। এতক্ষণ জবান বন্ধ হয়ে গিয়েছিল গ্রেসের। মিস্টার এডওয়ার্ডস বেরিয়ে যেতেই লম্বা করে দম দিয়ে মেরিকে জিজ্ঞেস করলো, এই লোকটার সঙ্গে সত্যিই দেখা হয়েছিল সান্টা ক্লজে? হ্যাঁ, বলল মেরি। আমরা তখন খুব ছোট ছিলাম। ক্রিসমাসের সময় 40 মাইল হেঁটে গিয়ে আমার আর লড়ার জন্য উপহার এনে দিয়েছিলেন উনি সান্টা ক্লজের কাছ থেকে। সত্যি, বলল মা, সত্যিকার একজন হৃদয়বান মানুষ। সবাই টেবিল ছেড়ে উঠে পড়তেই কি যেন একটা হঠাৎ মাটিতে পড়ল মেরির কোল থেকে। ঝুঁকে পড়ে তুলল মা ওটা। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে জিনিসটার দিকে। চেঁচিয়ে উঠল লড়া, আরে মেরি, $20 একটা নোট পড়েছে তোমার কোল থেকে। কি করে? অসম্ভব, বলল মেরি। থমকে দাঁড়িয়ে দেখলো ওটা বাবা, তারপর বলল, এ নিশ্চয়ই এডওয়ার্ডসের কাজ।
এটাকে তো আমরা রাখতে পারি না, বলল বা। নিশ্চয়ই ভুল করে। কথা শেষ হওয়ার আগেই লম্বা হুইসেল দিয়ে রওনা হয়ে গেল ট্রেনটা। কিছু করার আছে, বলল বাবা। চলে গেল এডওয়ার্ডস। বলেছিল ওরিগনে যাবে, তারপর আবার কত বছর পর দেখা হবে কেউ বলতে পারে কি? কিন্তু চার্লস এ কাজটা করলেন কেন উনি? ওটাও আমাদেরকে না, দিয়েছে মেরিকে। রেখে দাও, ওর কলেজে ভর্তি হতে কাজে লাগবে। ঠিক আছে, বলে নোটটা মেরির হাতে দিল মা। হাতে নিয়ে মেরি বলল, ধন্যবাদ জানানো গেল না। বিড়বিড় করে মা বলল, প্রার্থনা করি এ টাকার জন্য যেন ছেলেটা কোনোদিন কোথাও ঠেকে না যায়। 5 পরদিনই দুপুর থেকে শুরু হয়ে গেল আবার। বাবা হোমস্টেডে গিয়েছে ডেভিড আর স্যামকে নিয়ে খড় আনতে। গা গরম রাখবার জন্য প্রচুর খড় লাগে গরু আর ঘোড়াদের। আঁধার হয়ে আসায় সবাই দুশ্চিন্তা শুরু করতে না করতেই এক গাড়ি খড় নিয়ে পৌঁছে গেল বাবা। পর মুহূর্তেই এসে গেল প্রবল তুষারঝড়। বাড়িটাকে জোর এক ঝাঁকুনি দিয়ে জানান দিল তার আগমন বার্তা। আবার বোধহয় বন্ধ হয়ে গেল ট্রেন, কঙ্কি উঠল মা। এ ঝড় আবার কদিন থাকে কে জানে। পরদিন সকালে টের পেল লড়া, নিচের ঘরটা গরম করতে পারছে না স্টোভ। হিটারের ফুটরেস্টে পা রেখে বসলেও শিউরে শিউরে উঠছে গা। ফুলের দোকানে গিয়ে সবার খোঁজ খবর নিয়ে ফিরল বাবা। শহরের কারোর কোনো বিপদ আপদ হয়নি, কিন্তু শীতের প্রকোপ কাবু করে ফেলেছে সবাইকে। হিমাঙ্কের 40 ডিগ্রি নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। 2 দিন পর থামল ঝড়। ঝলমলি রোদ দেখে মা খুশি হয়ে বাবাকে বলল, তোমার সেই ইন্ডিয়ানের ভয়ঙ্কর তুষারঝড় বোধহয় গেল এবার। মাথা নাড়ল বাবা চিন্তিত গলায়। বলা যায় না ক্যারোলিন, বলা যায় না। স্কুলে যাওয়ার পথে দেখল লড়া, গোটা রাস্তায় উঁচু হয়ে জমে আছে বরফ। মানুষজন বেরিয়ে পড়েছে বাইরে। স্কুলের ছেলেরা উঁচু উঁচু ঢিবিতে চড়ে সরসর করে পিছলে নেমে যাচ্ছে নিচে। চারিদিকে যেন উৎসবের ভাব। স্কুলে সবাই সবাইকে দেখে মহা খুশি। দুপুরে বাসায় খেতে এসে দেখল লড়া ওদের জন্য মাখন নিয়ে এসেছেন মিস্টার বোস্ট। বাবা তাকে ডেকে বসালো ডিনার টেবিলে। খেতে খেতে বললেন, মিস্টার বোস্ট, পরপর 2টো তুষারঝড়ের মধ্যে হোমস্টেডে কেমন কাটলো ওদের? বাবাকে জিজ্ঞেস করলেন ট্রেনের খবর। বাড়তি লোক লাগিয়েছে রেলওয়ে ট্রেসি সুরঙ্গের ওদিকে। ডিপোর উইথওয়ার্থ বলছে স্নোপ্লাউ আনিয়ে জোরে সোরে কাজ করছে ওরা ওখানে। মনে হয় 6-7 দিনের মধ্যে এসে পড়বে ট্রেন। একটু থেমে বলল, না এলে মুশকিল হয়ে যাবে, শহরে লবণ দেয়া মাংস শেষ। চা, চিনি আর ময়দা নিয়ে যেতে বলেছে এলি, বললেন মিস্টার বোস্ট। এরা আবার দাম বাড়িয়ে দেয়নি তো? না, দাম বাড়ানোর কথা শুনিনি কোথাও, বলল বাবা। ডিনারের পরপরই উঠে পড়লেন মিস্টার বোস্ট। বললেন, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছতে হলে এখনই রওনা হওয়া দরকার। ক্লাসে ফিরে গেল লরা আর ক্যারি। মহানন্দে কাটল সারাটা দিন। উজ্জ্বল একটা দিন পেয়ে সবার মন থেকে কেটে গেল তুষারঝড়ের আতঙ্ক। কিন্তু গভীর রাত্রে আবার শুরু হলো তুষারঝড়, সেই সঙ্গে তুমুল ঝড়। সকালে মনটা খারাপ হয়ে গেল লড়ার। হিটার জ্বালা হয়নি আজ। খাওয়ার টেবিলটা নিয়ে আসা হয়েছে রান্নাঘরে। ব্যাপারকে জিজ্ঞেস করতে যাচ্ছিল মাকে। বাবার পায়ের আওয়াজ পেল। পিছনের বারান্দায় পা ঠুকে বরফ ছাড়ছে। দরজা খুলে দিল লড়া। মনমরা ভাব লক্ষ্য করল বাবার মধ্যে। দুধের বালতিতে সামান্য দুধ জমে শক্ত হয়ে আছে। আজ ভয়ানক ঠান্ডা পড়েছে ক্যারোলিন, বলল বাবা স্টোভে হাত দুটো সেঁকতে সেঁকতে। হিটারটা আর জ্বাললাম না, কয়লা কমে এসেছে আমাদের। আর যে ঝড় উঠেছে, ট্রেন আসতে মনে হয় আরও বেশি দেরি হবে। বুঝতে পেরেছি, বলল মা শান্ত গলায়। হিটার জ্বালনি দেখে টেবিলটা এখানে এনে রাখলাম। মাঝে দরজাটা বন্ধ রাখলে স্টোভের আঁচে অনেকটা গরম থাকবে রান্নাঘর। ঠিক করেছ, বলল বাবা। নাস্তাটা সেরে হালচাল বোঝার জন্য একটু ফুলের দোকানে যাব। অবস্থা ভালো ঠেকছে না আমার কাছে।
দ্রুত নাস্তা খেয়ে নিয়ে গায়ে কোট চাপিয়ে তৈরি হলো বাবা বাইরে যাবে বলে। এরই মধ্যে মা ঘুরে এলো উপর থেকে, বাবার দিকে বাড়িয়ে ধরল একটা লাল পকেট বই। লড়ার বুকটা ধক করে উঠল। ও জানে এর মধ্যে মেরির লেখাপড়ার জন্য জমানো টাকা রাখে মা। অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে নিল বাবা ওটা। তারপর গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, মেরি, খুব সম্ভব স্টক শেষ হয়ে এসেছে দোকানগুলোর। যদি জিনিসপত্রের দাম অতিরিক্ত বাড়িয়ে দেয় ওরা। চট করে বুঝে ফেলল মেরি সমস্যাটা। বলল, আমার কলেজে ভর্তির টাকা আছে মায়ের কাছে, ওটা তুমি খরচ করতে পারো বাবা। যদি খরচ করতেই হয় তুমি নিশ্চিন্ত থাকো মেরি, সময় মতো সব টাকা আমি ফিরিয়ে দেব বলে বেরিয়ে গেল বাবা। মেরির রকিং চেয়ারটা সামনের ঘর থেকে এনে ঠিক চুলোর সামনে রাখলো লড়া। মেরি ওটায় বসতেই ওর কোলে উঠে বসলো গ্রেস। নামো গ্রেস, মা বলল। তুমি এখন 3 বছরের মস্ত বড় মেয়ে, মেরি কষ্ট হবে তোমায় তুলতে। থাক না মা, চট করে বলল মেরি, ওকে কোলে রাখতে ভালোই লাগে আমার। মা গেল দোতলার ঠান্ডার মধ্যে বিছানা ঠিকঠাক করতে। লড়ার ডিশগুলো ধুয়ে মুছে রাখলো, স্টোভটা পালিশ করে বাতির কাঁচ পরিষ্কার করলো। তারপর তেল ভরল বাতিতে। কেরোসিন শেষ, বাবাকে কেরোসিন আনতে বলা উচিত ছিল। ভরকে গেল ক্যারি। কেরোসিন ছাড়া চলবে কি করে? জানি না, আমাদের শেষ, কিন্তু স্টোরে থাকতেও পারে, বলল লড়া। এবার তুমি ঝাড়ু দাও, আমি ঘর মুছি। ওপর থেকে কাঁপতে কাঁপতে নেমে এলো মা। চুলোর ধারে গা গরম করতে করতে চারদিকে চেয়ে বলল, বাহ, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছ দেখছি লড়া ক্যারি। অল্পক্ষণ পরেই ফিরে এলো বাবা। ওভারকোট আর টুপিতে তুষার লেগে আছে। আগুনের ধারে গরম করে নিয়ে আবার কথা বলতে পারল। তোমার টাকাগুলো খরচ করা গেল না মেরি, বলল বাবা। কয়লা শেষ, এখন কাঠ বিক্রি হচ্ছে অসম্ভব চড়া দামে। ও কেনা আমাদের সাধ্যের বাইরে। অতিরিক্ত দাম দিয়ে কেনার কোনো মানেই হয় না, বলল মা। কয়েকদিনের মধ্যে নিশ্চয়ই এসে পড়বে ট্রেন। 1 ফোঁটা কেরোসিন নেই আর শহরে, বলল বাবা। মাংস শেষ, স্টোরগুলো খালি হয়ে গেছে, কিছু নেই কোথাও। 2 পাউন্ড চা পেলুম। ক্যারোলিন, এগুলো শেষ হয়ে যাওয়ার আগেই চট করে কিনে নিলুম। ভালো করেছ, বলল মা। শীত কাটাতে চায়ের জুড়ি নেই। লড়া, মেরি আর ক্যারিকে পড়তে বসতে দেখে বাবার মনে পড়ল, ওহো, কয়লা না আসা পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা নিজেরাই পড়ে নেব, বলল লড়া। ঠান্ডা বাড়ছে, দরজার নিচে ছালা গুজেও লাভ হচ্ছে না। দুপুরে গরু, বাছুর আর ঘোড়াদের অবস্থা দেখতে পেল বাবা। ফিরে এসে বলল, আবহাওয়া আরও খারাপ হচ্ছে ক্যারোলিন। কেরোসিন বাঁচাবার জন্য সাপারের পরপরই আলো নিভিয়ে শুয়ে পড়ল সবাই। থালা বাসন ধোয়া হবে কাল সকালে। সারাটা রাত চলল ঝড়ের তাণ্ডব। বাড়িটাকে হঠাৎ হঠাৎ এত জোরে ঝাঁকি দেয় যে চমকে জেগে যেতে হয়। মনে হয় তীব্র বিদ্বেষে ফুঁসছে কেউ বাড়ির বাইরে। পরদিনও কাটল একইভাবে, বিরামহীন একটানা ঝড় আর তুষারপাত। তারপর দিন সন্ধ্যায় থামল ঝড়। বাবা বলল, কাল সকালে খড় আনতে যাব। এখন থেকে সুযোগ পেলেই খড় নিয়ে আসতে হবে হোমস্টেড থেকে। কোট আর টুপি পরে বলল, যাই, সাপার আগে চট করে দেখে আসি আমরা ছাড়া এই মরা শহরে আর কেউ বেঁচে আছে কিনা। কয়েক মিনিটেই ফিরে এলো বাবা। বলল, সব কিছু ঠিকঠাক কি আছে? ডিপোর খবর হচ্ছে কাল সকাল থেকে ট্রেসের এদিকটায় খোঁড়াখুড়ি শুরু হবে আবার। মা জানতে চাইল, কবে নাগাদ ট্রেন আসবে, কেউ বলল কিছু? না, মাথা নাড়ল বাবা এপাশ ওপাশ। গতবার ঝড় থামার পর ওরা প্রায় পরিষ্কার করে ফেলেছিল সুড়ঙ্গটা, কিন্তু এখন নাকি আগের চেয়েও খারাপ অবস্থা। 30 ফুট জমাট বরফের নিচে চাপা পড়েছে রেল লাইন। আবহাওয়া ভালো থাকলে এই বরফ সরাতে খুব বেশি সময় লাগার কথা না, বলল মা। আমার তো মনে হয় এইবার ক্ষান্ত দেবে। গত বছর গোটা শীতে যা হয়েছে তার কয়েক গুণ বেশি ঝড় তুফান আর তুষার হয়ে গিয়েছে এবছর এরই মধ্যে। এবার তো থামা উচিত।
6 পরদিন হোমস্টেড থেকে শুকনো খড় আনতে গেল বাবা। রাস্তাঘাট নেই, সম্পূর্ণ আন্দাজের উপর চলছে বলে বেশ কয়েকবার খানাখন্দে পড়তে হলো। আর তার ফলে ভয় পেয়ে এতই লাফঝাপ দিল স্যাম যে ওকে নিয়ে আর খড় আনতে যাবে না বলে স্থির করল বাবা। ডেভিড অবশ্য বারবারই ধীর স্থির ভঙ্গিতে বাবার দেখানো পথ ধরে উঠে এসেছে উপরে। খুশি মনেই টেনেছে গাড়ি। একা ডেভিড বেশি খড় আনতে পারবে না, কিন্তু উপায় নেই। বিকেলে ওকে নিয়েই আবার গেল বাবা খড় আনতে। সন্ধ্যার আগে আরও 2 গাড়ি খড় আনতে পারল বাবা। সাপার খেয়ে ফুলারের হার্ডওয়্যার স্টোরে গিয়ে খবর নিয়ে এলো স্লো প্লাউ দিয়ে ট্রেসি সুড়ঙ্গের প্রায় অর্ধেক বরফ পরিষ্কার করে ফেলেছে রেলের লোকেরা। এই হারে কাজ এগোলে আগামী পরশুই এসে পড়বে ট্রেন। ভালো খবর, মা খুশি হলো। এবার এসে পড়বে মাংস। আরও ভালো খবর আছে, বলল বাবা। ট্রেন আসুক বা না আসুক, ডাক আসা যাওয়া করবে এখন থেকে। স্লেডে করে পাঠানো হচ্ছে গিলবার্টকে। কাল সকালে রওনা হয়ে যাবে প্রেস্টনের পথে। কাউকে চিঠি দিতে হলে এই সুযোগ। উইসকনসিনের আত্মীয় স্বজনের কাছে অনেক দিন ধরে একটু একটু করে চিঠি লিখছে মা। এবার সবাই মিলে বসে লিখে শেষ করে ফেলল। সকালে সেটা দিয়ে এলো বাবা পোস্ট অফিসে। মেল ব্যাগ নিয়ে রওনা হয়ে গেল গিলবার্ট। পূব থেকে পাঠানো ডাক নিয়ে ফিরবে প্রেস্টন থেকে। পরদিন ডেভিডকে নিয়ে বাবা গেল খড় আনতে। সকালে 1 গাড়ি খড় আনা গেল, কিন্তু দুপুরে ওরা যখন ডিনার খেতে বসল ঠিক তখনই আবার আঁধার করে এলো চারিদিক। শোঁ শোঁ ডাক ছেড়ে এসে পড়ল ঝড়। শুরু হলো বাতাসের করুণ বিলাপ আর আহাজারি। মনটা কালো হয়ে গেছে লড়ার। হাসি খুশি থাকার চেষ্টা করছে, কোনো ফল হচ্ছে না। কারণ ও জানে রেল লাইনের উপর আবার জমে যাচ্ছে তুষার। ট্রেন আসতে আর পারবে না। কয়লা ফুরিয়ে এসেছে শহরে, আর এক টুকরোও কয়লা নেই। ল্যাম্পের কেরোসিন শেষ হয়ে এসেছে। ট্রেন না এলে মাংসও পাওয়া যাবে না। মাখন নেই, সামান্য কিছুটা চর্বি আছে রুটিতে মাখাবার জন্যে। আলু আছে এখনও, কিন্তু আর একটা পাউরুটি তৈরি করার মতো ময়দাও নেই। এসব ভাবনা কিছুতেই দূর করতে পারছে না মাথা থেকে। এখন ট্রেন আসা খুবই জরুরি, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছে না লরা সত্যি কোনোদিন আসবে ট্রেন। রয়্যালের ফিড স্টোরের পিছনের ঘরে কাজে ব্যস্ত আলমানজো। পিছনের দেওয়ালের 1 ফুট সামনে আরেকটা দেওয়াল তৈরি করছে ও ফ্রেমের গায়ে পেরেক ঠুকে তক্তা বসিয়ে। ও ভয় পাচ্ছে ট্রেনের যে অবস্থা, শহরের মানুষ খেতে না পেয়ে ওর বীজ শস্য চাইবে। অনেক কষ্টে নিজে ফলিয়েছে ও এই উন্নত মানের বীজ। সেই মিনেসোটা থেকে বই নিয়ে এসেছে এখানে। এখন কিছুতেই খোয়াতে চায় না ও এগুলো। দেওয়ালটা কোমর সমান উঁচু হতেই একটা বস্তার মুখ খুলল ও জ্যাক নাইফ দিয়ে। তারপর সাবধানে ঢেলে দিল 2 দেওয়ালের মাঝখানে। তক্তা খসে ছিটকে বেরিয়ে না এলেই হয়, বলল একখানা লাঠি ছাঁচায় ব্যস্ত রয়্যালকে। কি মনে হয় ছাদ পর্যন্ত উঁচু করলে টিকবে এই তক্তা? আমি কি জানি, বলল রয়্যাল। তোমার গম, তুমিই বোঝো। গম যে আমার তাতে কোনো সন্দেহ নেই, বলল আলমানজো। আর এই গম যে আগামী বসন্তে আমার জমিতেই বুনবো তাতেও কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমার গম আমি বেচে দেবো এরম সন্দেহ হচ্ছে কেন তোমার? কারণ তুমি তোমার গম পায়ে সবই বেচে দিয়ে বসে আছো, জবাব দিল আলমানজো। শহরের সব গম প্রায় শেষ। বড়দিনের আগে মনে হয় আর ট্রেন আসতে পারছে না। সব লোক যখন লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে তোমার দোকানের সামনে। তার মানে এই নয় যে আমি তোমার গম বেচে দেব, বলল রয়্যাল। তুমি যদি কৃষক হতে তাহলে বেচতে না, কিন্তু তুমি একজন ব্যবসায়ী। লাভ দেখলে লোভ সামলানো তোমার জন্য সত্যিই কঠিন। কেউ এসে গমের কথা জিজ্ঞেস করলে তুমি বলবে গম নেই, শেষ হয়ে গিয়েছে। ও তখন বলবে তাহলে ওই বস্তায় কি? তুমি বলবে ওই গম আমার না, আলমানজোর। এরপর লোকটা জানতে চাইবে বেশ তো কত হলে বেচবে তোমরা এই গম? এরপর আর তোমাকে সামলানো যাবে বলতে চাও? হাড়ে হাড়ে চিনি আমি তোমাকে। ব্যবসা ঢুকে গিয়েছে তোমার রক্তে। ওই কথা শুনে তুমি একগাল হেসে বলবে তুমি কত দেবে। বেশ, সেটা হয়তো সম্ভব, স্বীকার করল রয়্যাল।
কিন্তু এর মধ্যে দোষটা কোথায় তা তো আমার মাথায় ঢুকছে না। আমি বলছি কোথায়। খালি বস্তাটা একপাশে নামিয়ে রাখলো আলমাঞ্জো। যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ আকাশ ছোঁয়া দাম দিতে রাজি থাকবে শহরের লোকেরা। আমি হয়তো খড় আনতে গিয়েছি হোমস্টেডে, তুমি ভেবে নেবে যে অত দাম পেলে আমিও কিছুতেই অমত করতে পারবো না। ভেবে নেবে আমার মঙ্গল হবে কিসে, সেটা তুমি আমার থেকেই বেশি বোঝো। তোমার বোঝার ক্ষমতা নেই যে আমি যা বলি জেনে শুনে বুঝেই বলি। তোমার ধারণা তুমি ব্যাস ব্যাস তেতে ওঠার দরকার নেই। তবে এটা তো ঠিক, তোমার চেয়ে বয়সে আমি বড়, বুঝিও বেশি। হতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আমি আমার মতো করেই চলতে চাই। আমার গম আমি লোকের চোখের আড়ালে রাখতে চাই, কেউ জানবেও না, কোনো প্রশ্নও উঠবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলল রয়্যাল। তোমার গমে কেউ হাত দেবে না। এক মনে পাইপের ডাল থেকে একটা শিকল বানাচ্ছে রয়্যাল। মাঝে মাঝে চোখ তুলে দেখছে আলমাঞ্জোর কাজ। একটার পর একটা বস্তার মুখ খুলে নকল দেওয়ালের ওপাশে ঢালছে আলমাঞ্জো। মাঝে মাঝে প্রবল দাপটে বাড়িটাকে ধরে ঝাঁকাচ্ছে তুষারঝড়। কাজ থামিয়ে চোখ পাকাচ্ছে রয়্যাল, বলছে, বাপরে, তুফান কাকে বলে? রয়, সুন্দর করে একটা ছিপি বানিয়ে দাও তো, ঠিক এই গর্তের সমান। আস্তা বলে যাওয়ার আগেই হাতের কাজটা শেষ করতে চাই আমি। রয়্যাল উঠে এসে দেখলো গর্তটা, হাতের ছুরি দিয়ে গর্তটা সুন্দর করে গোল করলো। তারপর একটা কাঠের টুকরো নিয়ে ছিপি বানাবার কাজে লেগে গেল। সত্যি, যদি দাম অতটাই চড়ে যায়, বিক্রি না করে গমগুলো রেখে দিলে তুমি গাধামি করবে, বলল রয়্যাল। বসন্তকালের অনেক আগেই চালু হয়ে যাবে ট্রেন। আকড়ার সময় বেচে দিয়ে তখন আবার কিনে নিলে মাঝখান থেকে ভালো লাভ করে নিতে পারবে। এই একই কথা ইতিমধ্যে কয়েকবার বলে ফেলেছ, জবাব দিল আলমাঞ্জো। আমি পরে পৌঁছানোর চেয়ে আগেই সাবধান হতে চাই। কবে ট্রেন চালু হবে কেউ জানে না। এপ্রিলের আগে বীজ গম এসে পৌঁছবে কিনা তাও কেউ বলতে পারে না। তা ঠিক, স্বীকার করল রয়্যাল। মৃত্যু আর ট্যাক্স ছাড়া কোনো কিছুই নিশ্চয়তা নেই। ফসল বোনার সময়টা ঠিকই আসবে, বলল আলমাঞ্জো। আর ভালো ফসল পেতে হলে ভালো বীজ দরকার। বাবা ঠিক এইভাবেই কথা বলে। উঠে গিয়ে ছিপিটা গর্তে বসিয়ে মাপ নিল, তারপর আবার চাঁচতে শুরু করলো। কিন্তু সত্যিই যদি আর 2 সপ্তাহ ট্রেন না আসে, শহরে কি অবস্থা হবে ভেবে দেখেছ? খাবারের জিনিস কোনো দোকানে নেই। মনে হয় সবাই যার যার মতো কিছু না কিছু একটা উপায় বের করে নেবে। প্রয়োজনে কম কম খেয়ে পার করে দেবে শীতটা। 3 দিন পর থামল ঝড়। বাবা গেল খড় আনতে, কিন্তু এক গাড়ি খড়ে নেই ডেভিডকে আস্তাবলে ঢোকাতে দেখে অবাক হলো লরা। পিছনে ঘেরা বারান্দা দিয়ে বাবা ঢুকতেই মা বলল, কি হলো চার্লস, ফিরে এলে যে? প্রেস্টন থেকে ডাক নিয়ে ফিরেছে গিলবার্ট, দেখি গিয়ে আমাদের জন্য কিছু আছে কিনা। এক বোঝা কাগজপত্র নিয়ে ফিরল বাবা। হুড়োহুড়ি লেগে গেল সবার মধ্যে। মার জন্য এসেছে অ্যাডভান্সেস, লরা আর ক্যারির জন্য এসেছে ইউজ কম্প্যানিয়ন, বাবার জন্য ইন্টারোশন আর পায়োনিয়ার প্রেস, আর মেরির জন্য চিঠি। মোটাসোটা খামটা হাতে নিয়ে মেরির মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, মা, পড়ো না চিঠিটা। চিঠি খুলে জোরে জোরে পড়ে শোনালো মা সবাইকে। রেভারেন্ড অ্যালড্রেনের চিঠি। গত বসন্তে এদিকে আসার সুযোগ হয়নি বলে খুবই দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনেক উত্তরে চলে যেতে হয়েছিল কাজ নিয়ে। আশা করছেন আগামী বসন্তে দেখা হবে আবার। মিনেসোটার ছেলেমেয়েরা মেয়েদের জন্য 1 বান্ডেল পত্রিকা পাঠিয়েছে। আগামী বছর পাঠাবে আরও 1 বান্ডেল। তাদের গির্জা থেকে সবার জন্য কাপড় পাঠানো হয়েছে ব্যারেলে করে। তার নিজের উপহার একটা ক্রিসমাস টার্কি তিনি ভরে দিয়েছেন ব্যারেলে। রেভারেন্ড স্টুয়ার্ট আর তাকে সিলভার লেকে যে চমৎকার আন্তরিকতার সঙ্গে আদর যত্ন করা হয়েছিল সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। সবার জন্য মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। চিঠি শেষ হওয়ার পর সবাই চুপ করে থাকলো বেশ কিছুক্ষণ। মা বলল, ব্যারেল না আসুক, চিঠিটা তো পেলাম। গিলবার্ট খবর এনেছে, জোরে সোরে কাজ চলছে ওদিকে। বলা যায় না, ক্রিসমাসের আগে এসে পড়তে পারে ব্যারেল। এসে পড়লেই ভালো, বলল ক্যারি।
এদিকে হোটেলগুলো বন্ধ হয়ে গিয়েছে। এতদিন কার্ড চালাচ্ছিল, ব্যাংকার রুথ গোটা কাঠের গুদামটাই কিনে নিয়েছে। নিক, বলল মা, কাঠ কিনে জ্বালাবার সঙ্গতি আমাদের নেই। কিন্তু চার্লস, কয়লা যে একদম নেই, এখন কি করি? কুছ পরোয়া নেই, বলল বাবা। খড় জ্বালাবো এবার। খড়? অবাক হলো লড়া। খড় কীভাবে জ্বালাবে বাবা? কিচ্ছু ভেবো না বোতল, কায়দা একটা কিছু বেরিয়ে আসবে। প্রয়োজনের তাগিদ বড় তাগিদ। দুপুরের আগে অন্তত আরেক বোঝা খড় এনে রাখার জন্য বেরিয়ে গেল বাবা। মার সঙ্গে কাপড় ধোলাইয়ের কাজে লেগে গেল লড়া আর ক্যারি। এবছর খুব সাদামাটাভাবে কাটল বড়দিন। ট্রেনটা এই আসে করে আটকে গিয়েছে। আবার শুরু হয়েছে আবার তুষারঝড়। কয়লা যা আছে সন্ধে পর্যন্ত চলবে, তারপর থেকে জ্বালাতে হবে খড়। সন্ধ্যের আগেই পরদিন সকালে ব্যবহারের জন্য এক বোঝা খড় পেঁচিয়ে তৈরি করে লাকড়ি বানিয়ে রাখলো বাবা চুলোর ধারে। কয়লার আঁচ কমে আসতে সবাই ঢুকে পড়ল যে যার লেপের নিচে। খুব দ্রুত পুড়ে যায় খড়। পিছনে ঘেরা বারান্দায় বসে সারাদিন খড় পেঁচিয়ে শক্ত আঁটি বাঁধে বাবা। আর সারাদিন একের পর এক সেগুলো চুলোয় ঢোকায় মা। কিন্তু এত করেও শীত ঠেকানো মুশকিল হয়ে পড়ল। ঝড় তুফান যত বাড়ছে ততই বাড়ছে শীতের কামড়। খানিক পর চুলোর ধারে এসে হাত সেঁকতে হচ্ছে বাবাকে। আমাকে শিখিয়ে দাও বাবা, আমিও আঁটি বাঁধি, বলল লড়া বাবার কষ্ট দেখে। প্রথমে রাজি হলো না বাবা। বলল, তোমার হাত ছোট, এটা ব্যাটা ছেলেদের কাজ। খানিক পর বলল, অবশ্য কাউকে না কাউকে তো সাহায্য করতেই হবে। যখন খড় আনতে যাব চুলোটা চালু রাখতে হবে তো। ঠিক আছে, এসে আধ বোতল শিখিয়ে দিচ্ছি। বাবার পুরনো একটা ওভারকোট গায়ে দিয়ে নিজের হুড আর মাফলার পরে ঘেরা বারান্দায় গিয়ে বসল লড়া বাবার পাশে। বাবার কাছ থেকে শিখে নিয়ে শুরু করলো কাজ। কিন্তু মাত্র 6টা আঁটি বানাতেই শীতে অসাড় হয়ে গেল ওর হাতের আঙুলগুলো। হয়েছে, বলল বাবা, এখনকার মতো যথেষ্ট হয়েছে। চলো এগুলো চুলোর পাশে রেখে হাত গরম করে নি। হাত পা সেঁকে নিয়ে আবার আঁটি বাঁধতে লেগে গেল লড়া বাবার সঙ্গে ঘেরা বারান্দায়। মা চুলোয় খড় জোগাচ্ছে, ক্যারি সামনে রাখছে গ্রেসকে, সেই সঙ্গে মাকে সাহায্য করছে ধোয়া মোছার কাজে। দুপুরে সেঁকা আলু আর শালগমের ভর্তা দিয়ে ডিনার সারল ওরা। রাত্রে কুচি কুচি করে আলু কেটে ওভেনে গরম করে খেয়ে নিল সামান্য চর্বি। সামান্য চর্বিও নেই যে ওগুলো ভেজে নেবে। সঙ্গে যথেষ্ট পরিমাণে চা থাকায় তেমন একটা খারাপ লাগলো না কারণ। এই একই রুটিনে চলল পরপর 2 দিন। দ্বিতীয় দিন স্যাপারের পর মা ঘোষণা দিল আটা শেষ। বাবা বলল আগামীকাল চেষ্টা করে দেখবে সংগ্রহ করা যায় কিনা। কেরোসিন নেই বলে বাতি জ্বলল না ঘরে। শুতে যাওয়ার আগে মা বলল, কিছুটা গ্রিস পেলেও কোনো রকম একটু আলুর ব্যবস্থা করা যেত। আমাদের ছোটোবেলায় কেরোসিনের নামও শোনেনি কেউ। ঠিক বলেছ, বলল বাবা। নতুন নতুন জিনিস আবিষ্কার হয় মানুষের সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু ওসবের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। দুপুরের দিকে ঝড়টা কিছুক্ষণের জন্য থামলে আটা সংগ্রহের চেষ্টায় বেরিয়ে পড়ল বাবা। ঘন্টা 2 পর ছোট্ট একটা বস্তা কাঁধে নিয়ে ফিরে এলো। ধপ করে ফেললো ঘরের মেঝে। এই নাও ক্যারলিন, মাথা নাড়ল বাবা। কোথাও কিচ্ছু নেই, এইটুকু শুধু পাওয়া গেল রয়্যাল ওয়েলডারের স্টোরে। আটা নেই, ময়দা নেই, মোটে কয়েক দানা গম। ময়দার শেষ বস্তাটা কিনেছে ব্যাংকার রুথ $50 দিয়ে। চোখ কপালে উঠল মার। বলো কি চার্লস? হ্যাঁ, ভাবা যায়, পাউন্ড প্রতি $1, হাসল বাবা। অত দামে আমরা কিনতেও পারতাম না। ভালোই হয়েছে কিনে নিয়েছে রুথ। এখন এই গম কিভাবে খাওয়া যায় বুদ্ধি বের করো দেখি। সেদ্ধ করে? দেখি কি করা যায়, বলল মা। শহরে একটা আটা ভাঙানোর কল থাকার দরকার ছিল। দুঃখ করল বাবা। আমাদের আছে একটা কল,
বলে তাক থেকে কফি গুঁড়ো করবার মেশিনটা নামিয়ে আনলো মা। বাহ, ভালো বুদ্ধি তো, প্রশংসা করলো বাবা। দেখা যাক কেমন কাজ হয়। 8 কাপ গম ঢেলে দিয়ে হাতল ঘোরানো শুরু হলো। কফি ভাঙার মতোই কর্মর কর্মর আওয়াজ হলো বটে, কিন্তু কলের নিচে ড্রয়ারটা টেনে দেখা গেল ভাঙা ভাঙা গম চ্যাপ্টা হয়ে আছে। গমের দানাগুলো কফির মতো ভাজা হয়নি বলে কাঁচা রয়ে গিয়েছে ভিতরটা। এই দিয়ে রুটি হবে? জানতে চাইল বাবা। নিশ্চয়ই হবে, তবে একটা রুটি হওয়ার মতো গম ভাঙতে হলে সারাদিন চালাতে হবে এই মেশিন। ভেরি গুড, তাহলে রুটি শেখার জন্য এক গাড়ি খড় নিয়ে আসি চটপট। পকেটে হাত ভরে একটা কৌটো বের করলো বাবা। আর এই নাও তোমার বাতির উপকরণ। ট্রেনের কোনো খবর হলো চার্লস? কাজ চলছে ট্রেসির সুরঙ্গে। গতবার বরফ সরিয়ে উঁচু করে ফেলা হয়েছিল গর্তের 2 পাশে। এইবার ঠিক ততটাই উঁচু হয়ে জমে গিয়েছে বরফ। আরও বেশি সময় লাগবে সাফ করতে। আস্তাবলের দিকে চলে গেল বাবা। কৌটো খুলে গ্রিস দেখল মা, কিন্তু এক্ষুনি আলোর ব্যবস্থার চেয়ে নিভু নিভু আগুনটা টিকিয়ে রাখা অনেক বেশি জরুরি। তাই চুলোর ধারে গিয়ে শেষ খড়ের আঁটিটা ঢুকিয়ে দিল ভিতরে। লড়া ছুটল আরও আঁটি তৈরি করতে। একটু পরেই মা এসে জুটল, বলল, মেরি গম ভাঙছে, আমরা ঘরটা গরম রাখার চেষ্টা করি, কারণ ফিরতে ফিরতে একেবারে ঠান্ডায় জমে যাবে তোমাদের বাবা। বাবা যখন ফিরল তখন প্রায় বিকেল। শীতে জমে গিয়েছে। তবু গাড়িটা ঘেরা বারান্দার ঠিক বাইরে রেখে প্রথমে ডেভিডের পরিচর্যা করলো আস্তাবলে নিয়ে। তারপর খড়গুলো ঠেসে ঠেসে ভরল বারান্দায়। বেরোবার জন্য সামান্য ফাঁক রইল কেবল। এবার চুলোর ধারে সে ঠক ঠক করে কাঁপতে থাকলো। কথা বলার ক্ষমতা নেই। বেশ কিছুক্ষণ হাত পা সেঁকে কাঁপুনি একটু কমলে বলল, তোমাদের খাওয়ার অনেক দেরি করে দিলাম ক্যারোলিন। আসলে পুরো বরফে ঢাকা পড়েছিল খড়ের গাদা, খুঁড়ে বের করতে হয়েছে। দেরিতে কোনো অসুবিধা হয়নি আমাদের, বলল মা। আমি ভাবছি এখন থেকে রোজই এরম সময় খেলে কেমন হয়। দিন ছোট হয়ে এসেছে, 3 বেলা খাওয়ার আসলে কোনো দরকারই পড়ে না। এরম সময় খেলে 2 বেলা খাওয়াই যথেষ্ট, সাপার আর লাগবে না। মা নতুন গম দিয়ে চমৎকার রুটি বানিয়েছে। গমে বাদামের একটা গন্ধ মাখনের অভাব দূর করে দেয়। একটা আলু ছিল, লবণ মাখাতে মাখাতে বাবা বলল, বাহ, লবণ মাখালেই আলুর সত্যিকার সুগন্ধ বেরিয়ে আসে। মাখন ঘের দরকারই পড়ে না। কি বলো, 1/2 পাইন্ট? হ্যাঁ, বলল লরা। চিনিও বাদ দেওয়া যায়, চিনি না দিলেও বেরিয়ে আসবে চায়ের আসল সুগন্ধ। হেসে উঠল সবাই। বাবা বলল, আসলে চিনি সুগন্ধ পাওয়ার জন্যই তো গরম চায়ের দরকার। মাকে জিজ্ঞেস করলো, অ্যাক্সেল গ্রিসে কীরকম বাতি বানালে ক্যারোলিন? এখনও সময় পাইনি, বলল মা। খেয়ে নিয়ে একটা বোতাম বাতি বানাবো ভাবছি। বোতাম বাতি? সে আবার কি? দাঁড়াও না, দেখতেই পাবে। রহস্যময় হাসি হাসল মা। বাবা আস্তাবলে কাজে যেতেই একটা পুরনো তস্তইতে কিছুটা গ্রিস মাখালো মা। তারপর পুটুরি থেকে কাপড় বের করে 4 কোনা করে কাটল। এবার বড় সড় একটা বোতাম মাঝখানে বসিয়ে কাপড়টার 4 কোনা একেবারে তুলে নিচের দিকটা কষে বাঁধল সুতুলি দিয়ে। কোনাগুলো একসাথে ধরে পাক দিয়ে সরু করে সেখানে গ্রিস মাখালো। এবার সর্বশেষে বোতামটা তস্তরির মাঝখানে বসিয়ে দিয়ে বলল, তোমাদের বাবা ফিরে আসুক। লরা আর ক্যারি চট করে সেরে ফেলল ধোয়া মোছার কাজ। বাবা ফিরতে ফিরতে আঁধার হয়ে এলো চারিদিক। মা বলল, তোমার ম্যাচটা একটু দেবে চার্লস? বোতামবাতির সরু আগায় ছোঁয়ালো মা ম্যাচের আগুন। ছোট্ট একটা শিখা জ্বলে উঠল ওখানে। তেমন বড় হলো না আগুন, কিন্তু ঠিক প্রদীপের মতোই জ্বলতে থাকলো কাপড় থেকে গ্রিস টেনে নিয়ে। অকণ্ঠ প্রশংসা করলো বাবা। বলল, তোমার তুলনা হয় না ক্যারোলিন। এই একটু আলোতেই দেখো কেমন বদলে গিয়েছে পরিবেশটা। চুলায় হাত সেঁকে নিয়ে বাবা গেল খড় পেঁচিয়ে লাকড়ি বানাতে। মেরিকে বিশ্রাম দিয়ে গম পেশার জন্য বসলো লরা। ছোট্ট কফি মিলটা সারাদিন হাতল ঘোরালে একটা পাউরুটি বানানোর গম পিষতে পারি। প্রথমে গ্রেস আর ক্যারিকে শুতে পাঠিয়ে দিল মা। তারপর লরাকে বলল, যাও মেরিকে নিয়ে শুয়ে পড়োগে, বাকিটুকু আমি পিষছি।
সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা লরেঙ্গলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের পঞ্চম গল্প দ্য লং উইন্টার। আজকে ছিল প্রথম পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।